আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। গ্রুপের সুপ্রিয় শিক্ষার্থীগণ, আপনাদেরকে আজকের লাইভ ক্লাসে স্বাগতম। গ্রুপে আজকে ভার্ব অধ্যায়ের উপরে পঞ্চম ক্লাস নেওয়া হবে। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম এই লাস্ট কোয়েশ্চেন পর্যন্ত, কিন্তু আমার ব্যাড লাক ছিল, ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, বন্ধ হয়ে গেছিল। পরে দেখলাম রেকর্ডে আসছে ঠিক এই পর্যন্ত, 125 পর্যন্ত, 125 অথবা 26। যাই হোক, আজকে আমরা পঞ্চম ক্লাসে যতদূর পারি আলোচনা করব। আপনারা যুক্ত হতে থাকেন। প্লিজ আপনারা যুক্ত হতে থাকেন। বাই দ্য ওয়ে, আর দেরি না করে শুরু করা যাক। আপনারা যুক্ত হতে থাকেন। তাহলে আমরা শুরু করি। আমরা গত ক্লাসে বলেছিলাম আমরা কখন প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব আর কখন পাস্ট পার্টিসিপল ইউজ করব। সেক্ষেত্রে যেটা বলছিলাম, যদি আমাদের সাবজেক্টটা অ্যাকশন ডুয়ার হয় অথবা নাউনটা অ্যাকশন ডুয়ার হয়, মানে সাবজেক্ট অথবা নাউন যদি অ্যাকশন ডুয়ার হয়, মানে সাবজেক্ট অথবা ওই নাউনটাই কাজ সম্পন্ন করে, মানে এজেন্ট হয়, সেক্ষেত্রে কি হবে, আমাদেরকে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। আর যদি নাউনটা নিজে অ্যাকশন রিসিভার হয় বা পেশেন্ট হয়, তো সেক্ষেত্রে আমাদেরকে পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে। কি হবে, এখানে একটা বিষয় আপনাদেরকে বোঝাই, তাহলে আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। একটু বড় করে নিই। তাহলে আমরা শুরু করি। এখানে দেখেন, দ্য ক্লাস বোরস দ্য স্টুডেন্টস, এখানে বলাই আছে ক্লাসই ছাত্রদেরকে কি করে, বিরক্ত করে। এখানে ক্লাসটা হচ্ছে অ্যাকশন ডুয়ার, ক্লাস ছাত্রদেরকে বিরক্ত করে। এখন দেখেন, ইট ইজ আ ড্যাশ ক্লাস, ক্লাসটাই বিরক্তকর, মানে ক্লাসটা কি করে, ছাত্রদেরকে বিরক্ত করে। ক্লাসটা এখানে অ্যাকশন ডুয়ার, অ্যাকশন ডুয়ার। এখানে একটা এক্সাম্পল দিই, দেখেন, এ ড্যাশ অর্ডার, আদেশ। তো এখানে রাইটিং না রিটেন হবে, এখানে রিটেন হবে। কারণটা হলো, আমি আপনাদেরকে বুঝাই। আদেশটা নিজে নিজেকে লিখবে না, যে একটা লিখিত আদেশ, এই আদেশটাকে হয় বিচারক লিখবে অথবা কর্তৃপক্ষের কেউ লিখবে। তো এক্ষেত্রে এটা হলো অ্যাকশন রিসিভার, মানে লেখাটা আদেশের উপরে প্রয়োগ করা হবে, মানে এই লেখার ইম্প্যাক্টটা পাবে কে, অর্ডার, মানে লিখিত আদেশ। তো এক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে পাস্ট পার্টিসিপল। আর এক্ষেত্রে দেখেন, ক্লাস বোরস দ্য স্টুডেন্ট, মানে ক্লাস নিজেই বিরক্ত করতেছে ছাত্রদের। তাহলে কি হবে, ইটস এ বোরিং ক্লাস, ইটস এ বোরিং ক্লাস। এখানে একটা ফ্যাক্টর আছে, আমাদেরকে দেখতে হবে, এই যে বানানগত একটা ব্যাপার আছে। এখানে বোর আছে, তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, আনসার নিতে হবে বোরিং। এই স্পেলিং মিস্টেকে অনেকে দেখবেন যে প্রেজেন্ট পার্টিসিপল দেখলেন, কিন্তু দেখতে হবে যে বানান ঠিক আছে কিনা। দেখি কত দূর পর্যন্ত স্ক্রিনে আসলো। তাহলে দেখেন, দ্য ফিল্ম ইজ রিয়েলি, এই যে সাবজেক্ট, ইজ রিয়েলি বোরিং। ফিল্মটা কেন বোরিং, ফিল্মটাই বিরক্ত করে। বলা হচ্ছে দ্য ফিল্ম বোরস দ্য অডিয়েন্স, তাহলে কি হবে, দ্য ফিল্ম ইজ রিয়েলি বোরিং, কারণ ফিল্মটাই বোরস দ্য অডিয়েন্স, অডিয়েন্সকে কি করে, বিরক্ত করে। ঠিক একইভাবে দেখেন, দ্য টিভি প্রোগ্রাম ওয়াজ সো
ড্যাশ আই ফেল asleep, মানে কি আমি ঘুমিয়ে পড়লাম। এটা এত বিরক্তিকর ছিল যে মানে দ্য টিভি প্রোগ্রাম বোর্ডস মি বা বোর্ড মি, টিভি প্রোগ্রাম কি করছিল, আমাকে বিরক্ত করে ফেলছিল। দ্যাটস ওয়াই আমি কি করছি, দ্য টিভি প্রোগ্রাম ওয়াজ সো বোরিং দ্যাট আই ফেল asleep, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে বুঝতে পারলেন এক্ষেত্রে আমাদের পাস্ট পার্টিসিপল ইউজ করার সুযোগ নাই। এটা বানানগত ভুলের কারণে এটা ক্রস, এখানেও বানানগত ভুলের কারণে এটা ক্রস। এবার আসেন পরেরটাই, শি সিমড ড্যাশ, ঠিক আছে, অ্যান্ড ইলাড ইজ অ্যান্ড বেন্ট হার হেড, সে তার মাথা বাঁকালো, মানে কি বলবো যে একটু অস্বস্তি বোধ করতেছিল। শি সিম মানে মানুষ যখন কি হয় বিব্রত হয়, তো কেউ নিজে দেখেন বিব্রত কেউ নিজে হয় না, তাকে কোনো পরিস্থিতি অথবা কোনো ব্যক্তির কোনো আচরণ অথবা কোনো ব্যক্তি তাকে বিব্রত করে, মানে এই যে আমরা বিব্রত হই, ঠিক আছে, মানে বলা হচ্ছে এই পরিস্থিতিটা বিব্রতকর, দ্য সিচুয়েশন ইজ এম্বারেসিং অথবা ইটস অ্যান এম্বারেসিং সিচুয়েশন, ঠিক আছে, পরিস্থিতি বা কোনো ঘটনা মানুষকে বিব্রত করে, তার মানে ব্যক্তি ওই বিব্রত হওয়ার এম্বারেসের প্রভাবটা তার উপরে এসে পড়ে। আমরা বুঝতেই পারতেছি, দেখেন শি সিম, তাকে বিব্রতকর মানে মনে হলো, বিব্রতকর, এখানে বিব্রত করা হয় না, বিব্রত, বিব্রত ব্যক্তির ক্ষেত্রে বিব্রত, আর পরিস্থিতি যদি হয় সেক্ষেত্রে বিব্রতকর, তাহলে তাকে বিব্রত মনে হলো, বিব্রত, বিব্রত। তো এক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে পাস্ট পার্টিসিপল, কারণ এ হচ্ছে অ্যাকশন রিসিভার, তো এক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে এম্বারেসড। কিন্তু সিচুয়েশন যদি হতো, ঠিক আছে, জি ইট ইজ অ্যান দ্য সিচুয়েশন, সিচুয়েশন, তো সেক্ষেত্রে আনসার হতো এম্বারেসিং, সেক্ষেত্রে হতো এম্বারেসিং, যে মানে কি দ্য সিচুয়েশন এম্বারাসড মি, বা এই যে দেখেন she was embarrassed by the situation, মানে কি the situation embarrassed him, তার মানে the situation is embarrassing। পরেরটাই আসেন, হ্যামলেট, দেখেন হ্যামলেট রিটেন, এই যে দেখেন হ্যামলেট নিজে এখানে অ্যাকশন রিসিভার, হ্যামলেটকে লিখেছে কে, লিখেছে শেক্সপিয়ার লিখেছে, এই কারণে আমাদের এখানে ব্যবহার করতে হলো রিটেন, পাস্ট পার্টিসিপল রিটেন। তাহলে দেখেন ইন আর্লি 17th century ইজ অ্যাজ অ্যালাইভ অ্যান্ড দেখেন টুডে অ্যাজ ইট ওয়াজ নিয়ারলি 400 years ago, মানে কি হ্যামলেট 1700 শতাব্দীতে এটা লেখা, এটা এতটাই জীবন্ত আছে বা এতটাই কি বলবো যে আবেদনময় হয়ে আছে বা আবেদনদায়ক হয়ে আছে। তো এটা এখন এতটা যে এটা কত বছর আগে এমনটা ছিল, ঠিক 400 বছর, প্রায় 400 বছর আগে এটা যেমন জীবন্ত এবং কি বলবো যে আবেদনময় ছিল, ঠিক এখনো ওটাই আছে। তো এই যে দেখেন মানে হ্যামলেটেরই আবেদন ছিল, ঠিক আছে, হ্যামলেট অ্যাপিলস দ্য অডিয়েন্স, মানে কি বা হ্যামলেট অ্যাপিলস দ্য রিডার্স, মানে পাঠকদের বা এর শ্রোতাদেরকে, মানে অডিয়েন্স দর্শকদের, কারণ এটা তো প্লে নাটক, এটা তো মঞ্চস্থ হতো, তো এক্ষেত্রে এটা দুটোই হতে পারে, অডিয়েন্সকেও আপনার কি করতে পারে, আপিল করতে পারে, অথবা যদি এটা বই আকারে ধরি সেক্ষেত্রে রিডার্সদের কি করতেছে, আপিল করতেছে, তার মানে এটা অ্যাপিলিং, হ্যামলেট হচ্ছে অ্যাপিলিং। মানে এই যে দেখেন হ্যামলেট ইজ, ঠিক আছে, অ্যাজ অ্যালাইজ মানে অ্যান্ড অ্যাপিলিং টুডে, তাহলে হ্যামলেট ইজ অ্যাপিলিং, মানে হ্যামলেটই আবেদন ছড়ায়, ওই যে বলে যৌন আবেদনময়, সেক্স আপিল, ঠিক এইরকম। তো যাক ওই প্রসঙ্গে না যাই, দেখেন শেক্সপিয়রস প্লেস, একইভাবে শেক্সপিয়রের নাটকগুলো আর অ্যাজ অ্যালাইভ অ্যান্ড অ্যাপিলিং টুডে অ্যাজ দিস ওয়ার, মানে এই নাটকগুলো ওয়ার ইন হিজ লাইফ টাইম, মানে শেক্সপিয়রের জীবদ্দশায় ঠিক এইগুলো যতটাই আবেদন ছড়াতো, ঠিক এখনো ওইভাবেই এগুলো আবেদন ছড়ায়, এইরকমই জীবন্ত আছে। তো এটা মূলত একটা কোশ্চেন কপি করা, আমি আপনাদেরকে কোশ্চেনটা দেখাচ্ছি, প্লিজ। যে প্রশ্নটা কপি করা সেখান থেকে, অ্যাজ অ্যালাইভ অ্যান্ড, গত ক্লাসে আমি দেখিয়েছিলাম কিন্তু ইলেকট্রিসিটি, সরি আমার চার্জ শেষ হয়ে গেছিল ফোনের। আর এক প্রবলেম হলো নেট প্রবলেম। প্লিজ একটু ধৈর্য রাখেন, হ্যাভ এ লিটল পেশেন্স।
হটস্পট কানেক্ট হচ্ছে না। যাক, আমি নেট পাচ্ছি না, যে কারণে এই মুহূর্তে আমার পক্ষে দেখানো সম্ভব হচ্ছে না, না হলে আমি দেখাতাম। নেট প্রবলেম। As a live যাক, আমি পাইছি, এখন আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। ঠিক ওই কোশ্চেনটাই দেখেন, ঢাকা ইউনিভার্সিটিতে আবার আসছে কিভাবে সেটা দেখাই, কারণ এগুলো এখন দেখায় রাখলে আপনাদেরই সুবিধা। নেট প্রবলেমের কারণে সমস্যা। দেখেন এই যে কোশ্চেনটা দেখেন, দ্য পোয়েম বিদ্রোহী রিটেন বাই কাজী নজরুল ইসলাম ইজ অ্যাজ অ্যালাইভ অ্যান্ড, এই যে দেখেন, টুডে অ্যাজ ইট ওয়াজ 100 years ago। মানে কি, বিদ্রোহী এটা কার লেখা? কাজী নজরুল ইসলামের লেখা। এটা এতটাই জীবন্ত এবং আবেদনময়, অ্যাজ ইট ওয়াজ 100 years ago। তার মানে কি, 100 বছর আগে যেটা আবেদন ছড়াতে, এখন ওর আবেদনটা আছে। এই যে দেখেন, এটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে। তো মজার একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এখানে মূলত জিওফ্রে চসারের সম্পর্কিত একটা কোশ্চেন ছিল ব্যারেনস্টোফেলে, খুঁজতে গেলে অনেক সময় লাগবে। যাক, পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো। মূলত চসারের কোশ্চেন থেকে, জিওফ্রি চসার, ফাদার অফ ইংলিশ লিটারেচার, ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তো ওনার লেখা ওই কোশ্চেনটাই এটাকে একটু মডিফাই করা হয়েছে। পরের কোশ্চেনে আমরা আসি। দেখেন, দ্য মুভি ওয়াজ ড্যাশ অ্যাজ, ঠিক আছে, হি বিকেম, এই যে দেখেন, এখানে মুভি হলো অ্যাকশন ডুয়ার, তাহলে দ্য মুভি ওয়াজ বোরিং, ঠিক আছে। আর এখানে অ্যাজ সুন অ্যাজ, এখানে অ্যাজ হবে অ্যাজ সুন হি বিকেম, তাহলে বোর্ড। এখানে দেখেন, সে নিজে বিরক্ত হলো। এই মুভি কাকে বিরক্ত করলো? তাকে বিরক্ত করলো। তার মানে এই মুভির প্রভাবটা যে পড়লো হি এর উপরে, তার মানে এই হচ্ছে অ্যাকশন রিসিভার। এখানে হবে বোর্ড, এখানে হবে বোর্ড, আর এখানে হবে বোরিং, এখানে হবে বোরিং। তাহলে এখানে বোরিং আছে, এখানে বোরিং আছে, এটা হবে না। এখানে বোর্ড আছে, এখানে বোরিং আছে, তাহলে এখানে লাগবে বোরিং, ঠিক আছে, আর এখানে যাবে, তার মানে এইটাও ভুল। তাহলে সঠিক কোনটা? এখানে দুটাই পাস্ট পার্টিসিপল আছে, দুইটা হবে না, তাহলে রাইট হলো এইটা। এর কারণটা হচ্ছে, দেখেন, দ্য মুভি ওয়াজ, দ্য মুভি ওয়াজ বোরিং, ঠিক আছে, হি বিকেম বোর্ড। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে মুভিটা হচ্ছে অ্যাকশন ডুয়ার বা এজেন্ট, আর এখানে হিটা হচ্ছে অ্যাকশন রিসিভার। এই কারণে আমরা ব্যবহার করলাম পাস্ট পার্টিসিপল। আশা করি এই বিষয়টা নিয়ে আপনাদের আর সমস্যা থাকার কথা না। এর আগের ক্লাসেও অনেক বিস্তারিত আলোচনা করা হয়েছে। অনেকেই বিভিন্ন বিষয়ে ক্লাস নিতে বলতেছেন, ক্লাসগুলো ধারাবাহিকভাবে যাবে। যাই হোক, আমরা পরে রুলসে যাই। দেখেন, রুলে বলা আছে, নাউন যদি অ্যাকশন ডুয়ার হলে তার পূর্বে প্রেজেন্ট পার্টিসিপল বসে, আর নাউনটা যদি, এই যে দেখেন, অ্যান ইন্টারেস্টিং ম্যান, লোকটাই ইন্টারেস্ট কি করে, মজা দেয় বা আনন্দ দেয় বা আগ্রহ জাগায়, ঠিক আছে, আনন্দদায়ক ব্যক্তি, মানে সে আনন্দ দেয়, অ্যান ইন্টারেস্টিং ম্যান।
তারপরে দেখেন অ্যান ইরিটেটিং বা অ্যানোয়িং হ্যাবিট, মানে বিরক্তিকর স্বভাব অথবা একজন বিরক্তিকর ব্যক্তি। হি ইজ অ্যান মানে কি বলবো, ইরিটেটিং পারসন বা হি ইজ অ্যান ইরিটেটিং ম্যান বা অ্যানোয়িং ম্যান অথবা অ্যানোয়িং হ্যাবিট, মানে এই স্বভাবটাই হলো মানুষকে বিরক্ত করে। ঠিক আছে, দেখেন ড্রাউনিং ম্যান। ড্রাউনিং ম্যান মানে এখানে ওই ব্যক্তি ডুবে যাচ্ছে। দ্য ম্যান ইজ, মানে এ ম্যান ইজ ড্রাউনিং, ও নিজেই ওখানে অ্যাকশন ডুয়ার, ও নিজেই ডুবে যাচ্ছে। ঠিক একইভাবে দেখেন অপরপক্ষে নাউনটি যদি অ্যাকশন রিসিভার হয়, মানে এটা যদি পেশেন্ট হয়, সেক্ষেত্রে তার পূর্বে ফার্স্ট পার্টিসিপল। এই যে দেখেন এ বার্ন চাইল্ড, এই ব্যক্তিটা আগুনের ভুক্তভোগী হয়েছে, মানে কি ফায়ার বার্ন দা চাইল্ড, ফায়ার বার্ন দা চাইল্ড, আগুনে ওই ব্যক্তিটাকে পুড়াইছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, ও আগুনের কি বলবো যে অ্যাকশন রিসিভার। তো সেক্ষেত্রে কি হচ্ছে, এটা হবে পাস্ট পার্টিসিপল, এ বার্ন চাইল্ড। একইভাবে দেখেন এই যে আগুনে পোড়া শিশু, ফায়ার পোড়ায়। এখানে দেখেন এ রিটেন টেস্ট, এক্সামিনি এই টেস্টটা দেয়, মানে টেস্টটাকে লিখে কে, টেস্টটাকে লিখে এক্সামিনি যে পরীক্ষা দেয় সে। ঠিক আছে, স্পোক ইন ইংলিশ, দেখেন ইংলিশটা কিন্তু নিজে নিজেকে বলে না, এখানে স্পিকার বা পিপুল স্পিক ইংলিশ। ঠিক আছে, পিপুল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, অথবা দ্য পিপুল অফ ইংল্যান্ড স্পিক ইংলিশ। তো ইংরেজিকে বলা হয়, ইংরেজি নিজে নিজেকে বলে না, এটাকে পিপল বলে, এটা বলে কে পিপুল স্পিক ইংলিশ। তার মানে স্পিকের ইনফ্লুয়েন্সটা যে পড়তেছে ইংলিশের উপরে, এই কারণে আমাদেরকে ব্যবহার করতে হবে ফার্স্ট পার্টিসিপল। তো আশা করি এটাও বুঝতে পারলেন। তাহলে দেখেন দ্য লাইসেন্স অফ ড্যাশ ড্রাইভার্স শুড বি ব্যান্ড, মানে কি মাতাল যারা ড্রাইভার, মদ খেয়ে এদেরকে মাতাল করে, কে মদ পান করলে মদের প্রভাবে তারা মাতাল হয়। তো এক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে পাস্ট পার্টিসিপল। এই যে ড্রিঙ্কিং হবে না, তারপরে দেখেন ড্র্যাঙ্ক পাস্ট ফর্ম হবে না, ড্রাঙ্ক, হ্যাঁ ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক, এটা পাস্ট পার্টিসিপল, এটাই রাইট হবে। তাহলে কি হচ্ছে, দ্য লাইসেন্স অফ ড্রাঙ্ক ড্রাইভার্স, মানে ড্রাইভারকে ড্রাঙ্ক করে কে, সেটা হলো ড্রিঙ্কিং বা ওয়াইন। ঠিক আছে, শুড বি ব্যান্ড। তো এখানে দেখেন ড্রাঙ্কেড হবে না, যদি ড্রাঙ্কেন হতো তাহলে হতো, অথবা এটা যদি ড্রাঙ্কেড না হয়ে ড্রাঙ্কেন হতো তাহলে এটাও রাইট হতো, যদি ড্রাঙ্কেন হতো। জি, দ্য লাইসেন্স অফ ড্রাঙ্কেন ড্রাইভার শুড বি ব্যান্ড, অথবা দ্য লাইসেন্স অফ ড্রাঙ্ক ড্রাইভার শুড বি ব্যান্ড, এটাও খেয়াল রাখবেন, ড্রাঙ্কেন ড্রাইভার। এক্ষেত্রে মাতাল অর্থে এই যে দেখেন ড্রাঙ্ক এবং ড্রাঙ্কেন দুটোই ব্যবহৃত হয়। এই যে দেখেন ড্রাঙ্ক ড্রাইভার্স আর এ মিনান্স টু এভরিওয়ান, মানে কি প্রত্যেকেরই মাথা ব্যথার কারণ। এবারে আসেন ড্রাঙ্কেন ড্রাইভার্স পোজ এ সিরিয়াস থ্রেট টু আদার রোড ইউজার, অন্যান্য যারা রাস্তা ব্যবহারকারী আছে তাদের জন্য মারাত্মক হুমকি হচ্ছে কারা, এই মাতাল ড্রাইভার গুলো। ঠিক আছে, তাহলে এই যে দেখেন ড্রাঙ্কেন অথবা ড্রাঙ্ক দুটোই রাইট। এবারে আসেন দেয়ার ওয়ার ড্যাশ রিয়াকশন আফটার দ্য বিল ওয়াজ পাসড। তাহলে এই যে রিয়াকশনটা, ঠিক আছে, এই এক একজনের অভিব্যক্তি দিয়েছে, এই রিয়াকশন প্রতিক্রিয়াগুলোকে কি করা হয়েছে, মিশ্রিত করছে কারা, যারা প্রতিক্রিয়া দিয়েছে তারা। এই কারণে রাইট আনসার হচ্ছে মিক্সড। এ মিক্স হবে না, মিক্স হবে না, মিক্সড হবে না, হবে মিক্সড, মানে মিশ্র প্রতিক্রিয়া, মানে বিভিন্ন জনের কেউ মানে একটু পজিটিভ বলছে, কেউ নেগেটিভ বলছে, কেউ পজিটিভ নেগেটিভ মিলিয়ে বলছে, এই আর কি। একইভাবে দেখেন হি ফার্স্ট আ রিটেন অর্ডার, সে পাশ করলো কি লিখিত আদেশ। তো আদেশটা তো আগে লিখা হয়েছে, কেউ লিখেছে, তো এই কারণে অর্ডারটা হচ্ছে অ্যাকশন রিসিভার, এই কারণে এর আগে পাস্ট পার্টিসিপল। তারপরে দেখেন পরেরটাই যে রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্বের পরিবর্তে, রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্বের পরিবর্তে আমরা প্রোনাউন অধ্যায়ে পড়ে আসছি রিলেটিভ প্রোনাউন। জি হি হু ওয়ার্কস হার্ড শাইন ইন লাইফ, তাইলে এই যে হি হু হুটা রিলেটিভ প্রোনাউন। তো এরকম, অথবা দোজ হু ওয়ার্কস হার্ড, ঠিক আছে, শাইন ইন লাইফ যারা কঠোর পরিশ্রম করে তারা সফল হয়, একই বিষয়। তো মূল বিষয় আমাদের রাখতে হবে যে রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্বের পরিবর্তে, রিলেটিভ প্রোনাউন প্লাস নাউনের পরে পার্টিসিপল বসে। এখন পার্টিসিপল দুই ধরনের, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যদি ওই সাবজেক্টটা নিজেই কাজ করে, নিজেই অ্যাকশন ডুয়ার হয়, এখানে ওই সেম ফর্মুলায় যদি নিজেই অ্যাকশন ডুয়ার হয়, ঠিক আছে, যেমন হি হু ওয়ার্কস,
মানে কি হি ওয়ার্কিং, অথবা এ ম্যান ওয়ার্কিং হার্ড, ঠিক আছে, মানে এ ম্যান হু ওয়ার্কস হার্ড। আর যদি ও অ্যাকশন রিসিভার হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব পাস্ট পার্টিসিপল, মানে ওর উপরে যদি অ্যাকশনটা পড়ে। তাহলে দেখেন পার্টিসিপল বসে, সেটা প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, পাস্ট পার্টিসিপল হতে পারে। এখন দেখেন রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্বটি অ্যাক্টিভ ভয়েসে থাকলে, অ্যাক্টিভ ভয়েস মানে আমরা বুঝতেই পারতেছি ও অ্যাকশন ডুয়ার প্রেজেন্ট পার্টিসিপল। আর ভার্বটি যদি প্যাসিভ ভয়েসে থাকে, মানে প্যাসিভ সেন্স, মানে ওর সেন্সটা যদি প্যাসিভ হয়, মানে ও অ্যাকশন রিসিভার হয়, সেক্ষেত্রে পাস্ট পার্টিসিপল বসে। ওই একই কথাই দেখেন, দেয়ার ইজ আ ম্যান লিভিং নেক্সট ডোর টু মি, মানে কি একজন লোক আছে যে আমার পাশের দরজায় বসবাস করে বা পাশের বাড়িতে। নেক্সট ডোর মানে পাশের বাড়ি, প্রতিবেশী। তো এখন দেখেন দেয়ার ইজ এ ম্যান, ম্যানে লিভ করতেছে, মানে ম্যান হু লিভস, এখানে এই ব্যক্তি বাস করে, ব্যক্তি বাস করে। তার মানে এখানে ম্যানটা হচ্ছে অ্যাকশন ডুয়ার, ম্যানটা হচ্ছে অ্যাকশন ডুয়ার। অ্যাকশন ডুয়ার অ্যাকশন রিসিভার সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপ্ট দরকার। কেন জানেন? আমরা যখন পজিটিভ ভার্ব গুলো মানে অ্যাপ্লাই করতে যাই, সেক্ষেত্রে আমরা দেখি এই যে যদি আমাদের পজিটিভ ভার্বের পরে অ্যাকশন ডুয়ার থাকে, সেক্ষেত্রে গেট এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি ফুল ইনফিনিটিভ, মানে টু প্লাস বেস ফর্ম, যেমন আই উইল গেট ইউ টু ডু দা ওয়ার্ক। যদি হ্যাভ ভার্ব ব্যবহার করি তাহলে আমরা বেস ফর্ম ব্যবহার করি অ্যাকশন ডুয়ারের পরে, যে আই উইল হ্যাভ ইউ ডু দা ওয়ার্ক। যদি মেক ব্যবহার করি তাহলে আমরা বেস ফর্ম ব্যবহার করি যে আই উইল মেক ইউ ডু দা ওয়ার্ক, ঠিক আছে। আবার যদি পাস্ট পার্টিসিপল হবে কখন? যদি অ্যাকশন রিসিভার হয়, সেটা হ্যাভ হোক গেট হোক। তাহলে কি রকম? যে আই উইল গেট দ্য ওয়ার্ক ডান অথবা আই উইল হ্যাভ দ্য ওয়ার্ক ডান। এ কারণে আমাদেরকে অ্যাকশন ডুয়ার অ্যাকশন রিসিভার সম্পর্কে একদম পরিপূর্ণ ধারণা দরকার। অ্যাকশন ডুয়ারটা হচ্ছে যখন ওই নাউন বা পরবর্তী অবজেক্ট হোক সাবজেক্ট হোক যে কাজটা করবে সে হচ্ছে আমাদের অ্যাকশন ডুয়ার। আর যখন ওর উপরে এই কাজটার প্রভাব এসে পড়বে, ঠিক আছে, ওই কাজটাই করা হবে কারো দ্বারা, সেক্ষেত্রে ওইটা হবে অ্যাকশন রিসিভার। তাহলে দেখেন লিভিং মানে ম্যানটাই লিভ, এই ব্যক্তিটাই ম্যানই লিভস, এ ম্যান লিভস নেক্সট ডোর, মানে দেয়ার ইজ এ ম্যান, ঠিক আছে, হু লিভস মানে এ ম্যান লিভস নেক্সট ডোর। এটা এই ব্যক্তি নিজে অ্যাকশন ডুয়ার, এ কারণে আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে লিভিং। এক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে এই যে হু লিভস এর পরিবর্তে আমরা ব্যবহার করতেছি প্রেজেন্ট পার্টিসিপল। পরে দেখেন সাম অফ দা পিপল, সাম অফ দা পিপল। এখন এখানে পাস্ট পার্টিসিপল কেন? এই লোকজনদের কিছু, যাদেরকে কি করা হয়েছে? নিমন্ত্রণ করা হয়েছে, মানে কেউ এদেরকে নিমন্ত্রণ করছে বা দাওয়াত দিয়েছিল। টু দা পার্টি ক্যানট কাম, অথবা টু দা পার্টির জায়গায় এমন হতে পারে ওয়েডিং হতে পারে, টু দা পার্টির জায়গায় ওয়েডিং হতে পারে, যে বিয়েতে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল আসতে পারেনি। তাহলে এই যে দেখেন এই যে হু আর ইনভাইটেড, মানে এই পিপুল গুলো, সাম অফ দা পিপুলরা হচ্ছে অ্যাকশন রিসিভার, মানে ওদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, ওরা দাওয়াত রিসিভ করেছিল কিন্তু ওরা আসতে পারেনি। একইভাবে দেখেন স্মোক ক্রিয়েটেড, মানে কি ধোঁয়া এখানে নিজে সৃষ্টি হয়নি, ওকে সৃষ্টি করা হয়েছিল বাই ফায়ার। এই যে দেখেন আগুন দ্বারা সৃষ্ট ধোঁয়া পলিউটস এয়ার, পলিউটস এয়ার বাতাস দূষিত করে। একইভাবে দেখেন দা ম্যান সিটিং, ঠিক আছে, দেয়ার ইজ হ্যাপি, ওখানে বসা লোকটা সুখী বা খুশি। তাহলে এই যে দা ম্যান, ওই ব্যক্তি ওখানে বসে আছে, মানে হু ইজ সিটিং দেয়ার ইজ হ্যাপি, তার মানে এই ব্যক্তিটা এখানে অ্যাকশন ডুয়ার, ও নিজেই বসে আছে। সহজ বিষয়, অ্যাকশন ডুয়ার আর অ্যাকশন রিসিভার বুঝলে প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপলের ব্যবহার এবং পজিটিভ ভার্বের ক্ষেত্রে আমাদের এই যে ভার্বের ফর্মগুলো ব্যবহার করা খুব সহজ হয়ে যায়। পরের কোশ্চেনটা দেখেন 132, দা থল জেন্টলম্যান, মানে লম্বা ভদ্রলোক, থল জেন্টলম্যান কি করছে দেখেন বাই দ্য ডোর। এটা কিন্তু বাই দেখে প্যাসিভ মনে করেন না, বাই মানে এখানে পাশে, মানে দরজার পাশে দাঁড়ানো লোকটা ইজ দা ব্যাংক ম্যানেজার, ওই দরজার পাশে দাঁড়ানো লোকটাই ব্যাংকের ম্যানেজার। এখানে দা কেন বসলো? ব্যাংকের ম্যানেজার একজনই থাকে, যখন কোনো একটা পোস্টে স্পেসিফিক একজন থাকে সেক্ষেত্রে আমরা দাই ব্যবহার করি, কারণ যখন ইউনিক পোস্ট থাকতেছে ওইটা ম্যানেজার কিন্তু একজনই, তো এই কারণে আমরা দা ব্যবহার করলাম, যে দরজার পাশে দাঁড়ানো লোকটাই হচ্ছে ব্যাংকের ম্যানেজার। তাহলে দেখেন এখানে এই টল জেন্টলম্যানটাই কি দাঁড়িয়ে আছে, তাহলে আমাদেরকে রাইট আনসার কি হবে? দেখেন হু স্ট্যান্ডিং হবে না, কারণ এখানে হু এর পরে আমাদের কি লাগবে? ক্লজ হতে গেলে ফাইনাইট ভার্ব লাগবে, এখানে ফাইনাইট ভার্ব নাই। হু ইজ স্ট্যান্ডিং, এখানে ইজ মিসিং, অথবা
ওয়াজ মিসিং, মানে এখানে মূলত যেহেতু ইজ আছে এখানেও ইজ মিসিং, ইজ স্ট্যান্ডিং, এখানে ইজ স্ট্যান্ডিং আছে, তো এখানে আবার রিলেটিভ প্রোনাউন নাই, এখানে আবার রিলেটিভ প্রোনাউন নাই, হু স্ট্যান্ডিং, এখানে স্ট্যান্ডস দিয়েছেন, তো এখানে আবার এটা যদি তখন দুইটা ফাইনাইট ভার্ব হয়ে যায় তখন সাবজেক্ট লাগবে দুইটা, তো যেহেতু আমার একটা আছে তখন লাগবে রিলেটিভ প্রোনাউন, এখানে রিলেটিভ প্রোনাউন মিসিং। এখানে দেখেন প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা আছে, দ্যাট টল জেন্টলম্যান স্ট্যান্ডিং বাই দ্য ডোর, দরজার পাশে দাঁড়িয়ে থাকা লোকটাই হচ্ছে ব্যাংকের ম্যানেজার। এই স্ট্যান্ডিং মানে হু ইজ স্ট্যান্ডিং, এখানে স্ট্যান্ডিং মানে দ্য টল জেন্টলম্যান হু ইজ স্ট্যান্ডিং, এটা মানে হু ইজ স্ট্যান্ডিং, হু ইজ স্ট্যান্ডিং। এই হু ইজ স্ট্যান্ডিং এর পরিবর্তে আমরা ব্যবহার করব প্রেজেন্ট পার্টিসিপল, মানে এখানে টল জেন্টলম্যানই হচ্ছে অ্যাকশন ডুয়ার, উনি দাঁড়িয়ে আছেন, কাজটা উনি করতেছেন, ঠিক আছে, ওনার অবস্থায় বোঝাচ্ছে। এই যে রিলেটিভ প্রোনাউনের পরে অ্যাক্টিভ ভয়েসে আছে যে দ্য টল জেন্টলম্যান হু ইজ স্ট্যান্ডিং, এটা আমরা কি করব, সংক্ষেপে আমরা এখানে লিখব স্ট্যান্ডিং, বা সংক্ষেপে বলবো স্ট্যান্ডিং। এটা হয়ে গেল রিডিউস ক্লজ, মানে ক্লজটাকে রিডিউস করে সংক্ষিপ্ত বা ছোট করে নিয়ে আসলাম, হয়ে গেল স্ট্যান্ডিং। তো এক্ষেত্রে আমরা রিডিউস ক্লজ তৈরি করলাম। পরেরটা দেখেন, সাম অফ দ্য পিপল, একইভাবে সাম অফ আওয়ার, ঠিক আছে, পারসন, to the party will not come tonight. তাহলে এখানে দেখেন আমি আগে এটা আলোচনা করে আসছি, সাম অফ দ্য পিপল টু দ্য পার্টি বা টু দ্য ওয়েডিং ক্যান নট কাম। তো এই যে লোকজনগুলোকে, এরা ইনভাইটিং ব্যক্তি না, এদেরকেই দাওয়াত দেওয়া হয়েছে, ওরা আসতে পারবে না, বা এই আমাদের যে ব্যক্তিগুলা যাদেরকে পার্টিতে দাওয়াত দেওয়া হয়েছে এরাই আজকে রাত্রে আসবে না, তার মানে এরাই হলো দাওয়াত প্রাপ্ত হয়েছে, দাওয়াত প্রাপ্ত ব্যক্তি, এরাই হলো অ্যাকশন রিসিভার। অ্যাকশন রিসিভার হলে আমরা ব্যবহার করব পাস্ট পার্টিসিপল, ইনভাইটিং হবে না। হু ইনভাইটেড, কিন্তু এটা হু এর পরে ইনভাইটেড না, এদেরকে ইনভাইট করা হয়েছিল, হু আর ইনভাইটেড, এখানে ফাইনাইট ভার্ব মিসিং। দে ওয়ার ইনভাইটেড, এটার দরকার নাই। তবে স্পোকেনের ক্ষেত্রে কিন্তু আমি অনেকের ক্ষেত্রেই মানে কি বলবো, বেশ কিছু ইংরেজি সিরিজ দেখলাম, আমি তো নেটিভ স্পিকারও না, আবার ইংল্যান্ডে থাকিও না, আমি দেখছি যে অনেক ক্ষেত্রে ওরা দা ম্যান হি এইভাবে ব্যবহার করে, ঠিক আছে, দা ম্যান হি ওয়ার্কস, দা ম্যান, ঠিক আছে, হি গোজ, এইরকম করে তারা ব্যবহার করে। যদিও এটা আমরা কি বলবো যে ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে রিডান্ডেন্সি বলি, যে আমার একটা সাবজেক্ট থাকতে ইনস্ট্যান্ট ওর সাথে আর একটা প্রোনাউন ব্যবহার করা যাবে না, কিন্তু নেটিভরা স্পোকেনে ওইভাবেই ব্যবহার করে, অনেকেই ব্যবহার করে, সবাই না। পরেরটায় আসেন, দেখেন, দ্য ব্রিজ রিসেন্টলি ফর দ্য রেল রোড হ্যাজ বিন ফাউন্ড ফল্টি, মানে যে মানে ব্রিজটা, সেতুটা নির্মাণ করা হয়েছে, কবে নির্মাণ করা হয়েছে, সম্প্রতি। ফর দ্য রেল রোড মানে কি, রেল রোডের জন্য, রেলপথের জন্য, হ্যাজ বিন ফাউন্ড ফল্টি, এটা পাওয়া গেছে কি ত্রুটিপূর্ণ, মানে রেলপথের জন্য নির্মিত, সম্প্রতি রেল রোডের জন্য নির্মিত সেতুটা ত্রুটিপূর্ণ পাওয়া গেছে। এখন রিসেন্টলি দেখে যদি আপনি প্রেজেন্ট পারফেক্ট করতে যান তাহলেই ধরা, এখানে রিসেন্টলি দেখে আপনাকে করা যাবে না, কারণ এখানে প্রেজেন্ট পারফেক্ট তো আছে, আবার আপনার প্রেজেন্ট পারফেক্ট করার দরকার নাই। তাহলে কি হবে, তাহলে এই যে দেখেন, এটা মূলত হবে এইরকম, দা ব্রিজ, ঠিক আছে, the bridge which has been constructed তারপরে রিসেন্টলি, এই যে এরপরে হবে রিসেন্টলি, the bridge which has been constructed recently for the railroad has been found faulty, দুটাই প্রেজেন্ট পারফেক্ট। এখন দেখেন এই যে which has been constructed, ব্রিজ কিন্তু অ্যাকশন রিসিভার, কেন, ব্রিজ নিজে নিজে নির্মিত হয় না, ব্রিজকে নির্মাণ করা হয়। অ্যাকশন রিসিভার মানে ওর উপরে কাজ করা হচ্ছে, এটা সেন্সটা প্যাসিভ সেন্স, প্যাসিভে। তাহলে কি হচ্ছে, এই যে দা ব্রিজ মানে আমার রিলেটিভ প্রোনাউন হুইচ ব্যবহার করলাম, দা ব্রিজ হুইচ হ্যাজ বিন কনস্ট্রাক্টেড, যে ব্রিজটা কি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে, কখন, সম্প্রতি, ফর দ্য রেল রোড। তাহলে এখন দেখেন এই যে হুইচ হ্যাজ বিন কনস্ট্রাক্টেড, এই যে আমার ফাইনাইট ভার্ব এ পর্যন্ত, আর এখানে নন ফাইনাইট ভার্ব, আমরা শুধু নন ফাইনাইট ভার্বটাও নেব, রিলেটিভ প্রোনাউন আউট, এর পরিবর্তে শুধু আমরা ব্যবহার করব কনস্ট্রাক্টেড, তাহলেই হয়ে গেল। এই জন্য এটা রিডিউস ক্লজ। কত বড় ক্লজ ছিল, সংক্ষেপে আমি পাস্ট পার্টিসিপল ইউজ করলাম, যে দা ব্রিজ কনস্ট্রাক্টেড মানে দা ব্রিজ
হুইচ হ্যাজ বিন কনস্ট্রাক্টেড, এই যে এখানে বুঝাই দিই, হুইচ হ্যাজ বিন কনস্ট্রাক্টেড, যেহেতু এখানে হুইচ নাই, এখানে হুইচ নাই, এই কারণে এটা নেওয়া যাচ্ছে না। এখন ওয়াজ কনস্ট্রাক্টেড কেন হবে না, এখানে রিসেন্টলি আছে, এখানে রিসেন্টলি আছে, যে কারণে আমরা এটা নিতে পারতেছি না। এখানে দেখেন রাইট আনসার কনস্ট্রাক্টেড, মানে হুইচ হ্যাজ বিন কনস্ট্রাক্টেড এর পরিবর্তে রিডিউস ক্লজ হিসেবে পাস্ট পার্টিসিপল ইউজ করলাম কনস্ট্রাক্টেড। হ্যাজ কনস্ট্রাক্টেড কেন হবে না, কারণ ব্রিজ নিজে নিজেকে নির্মাণ করতে পারে না, মানে ব্রিজ হ্যাজ কনস্ট্রাক্টেড মানে ব্রিজ নিজে নিজেকে নির্মাণ করেছে এমনটা হবে না, এটা হয়ও না। তারপরে দেখেন অ্যান ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন রেট, মুদ্রাস্ফীতির দর আর কি, ইজ অনলি 4%। ঠিক আছে, দেখেন এ বিগ ডিফারেন্স টু এক্সপোর্ট, মানে কি রপ্তানির ক্ষেত্রে একটা বিশাল পার্থক্য তফাৎ তৈরি করে, সেটা কি অ্যান ইনফ্লেশন রেট ইজ অনলি 4%। তাহলে এই যে 4%, মাত্র 4%-এর যে ইনফ্লেশন রেট, মানে মুদ্রাস্ফীতির দরটা, হারটা, রেট মানে হার, মুদ্রাস্ফীতির হার যদি মাত্র 4% হয়, এটা কি করে এক্সপোর্টের ক্ষেত্রে, এক্সপোর্ট করার ক্ষেত্রে একটা বিশাল তফাৎ তৈরি করে। তো এক্ষেত্রে দেখেন এখানে হবে হুইচ মেক্স, এই 4%, অনলি 4%, হুইচ মেক্স, হুইচ মেক্স, তাহলে দেখেন হুইচ মেক্স, এখন হুইচ মেক্স এ বিগ ডিফারেন্স টু এক্সপোর্ট, তো আমরা মেক ব্যবহার করতে পারতেছি না, কারণ এই 4% মানে ইনফ্লেশন রেট অনলি 4%, এই 4%টাই কি অ্যাকশন ডুয়ার, কি করতেছে, একটা মেক্স এ বিগ ডিফারেন্স, এটাই বিগ ডিফারেন্স তৈরি করতেছে। হুইচ মেক্স, এই হুইচ মেক্স এর পরিবর্তে আমরা ব্যবহার করব মেকিং, রিডিউস ক্লজ হিসেবে। তারপরে দেখেন আর মেকিং, এখানে 4%, এটা পরিমাণ বোঝায়। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমরা এটা ব্যবহার করতে পারবো না। আর এমনিতেই দেখেন এখানে আমার একটা সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, এখানে আরেক সাবজেক্ট আছে, তার মানে আমাকে ব্যবহার করতে হবে রিলেটিভ প্রোনাউন, তো যেহেতু এখানে নাই, হচ্ছেও না, তাহলে আমাকে সরাসরি ব্যবহার করতে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, কারণ এই 4%টাই হচ্ছে অ্যাকশন ডুয়ার, এই 4%টাই কি করতেছে, ডিফারেন্সটা তৈরি করতেছে, যে কারণে আমরা ব্যবহার করব প্রেজেন্ট পার্টিসিপল। এখানে মেক্স হবে না, হুইচ মেক্স হবে। এর আগে যদি হুইচ থাকতো তাহলে হতো যে হুইচ মেক্স। এটা দুই ভাবে হতে পারে, an inflation rate is only 4% which makes a big difference to export, অথবা an inflation rate is only 4%, ঠিক আছে, making a big difference to export। এগুলো নোট করে রাখেন, আপনারা নোট করে রাখবেন, তাহলে আপনাদের পরবর্তীতে বুঝতে খুব সুবিধা হবে। দেখেন কিভাবে, এখানে দেখলে বুঝতে পারবেন। এখানে দেখেন which one of the following is a correct sentence, থানা শিক্ষা বিচার 4 সালে আসছে। এখানে দেখেন the old man is there happy sitting, এখানে আমাদের সিনট্যাক্সটা ঠিক নাই। the old man is there মানে সাবজেক্টের যে অর্ডার অফ ওয়ার্ডস, এটা ঠিক নাই। the old man is there happy, হ্যাপি কার সাথে বসবে, কারণ এটা আসবে আমাদের লিঙ্কিং ভার্বের পরে। ঠিক আছে, তাহলে সিটিং দেয়ার, ঠিক আছে, দ্য ম্যান ইজ হ্যাপি সিটিং দেয়ার, এটা আসবে হলো কাকে মডিফাই করবে, এটাকে মডিফাই করবে। আবার দেখেন দেয়ারটা শেষে যাবে, এখানে ঠিক নাই। তাহলে আমরা দেখি দ্য ওল্ড ম্যান হ্যাপি দেয়ার, তো ওল্ড ম্যান যদি হ্যাপি হয়, দেয়ার সিটিং, এখানে দেয়ারের পজিশন ঠিক নাই। এখন দেখেন দ্য ওল্ড ম্যান দেয়ার সিটিং ইজ হ্যাপি, ঠিক আছে, তাহলে আমার আগে অ্যাডভার্ব পরে পার্টিসিপল বসলো। সবসময় আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, এই যে রিডিউস ক্লজের যে পার্টিসিপলটা, এটা নাউনের সাথে থাকবে, কারণ আমরা জানি অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন পাশাপাশি বসে। যে দ্য ওল্ড ম্যান হু ইজ সিটিং, দেখেন হু ইজ সিটিং, হু ইজ সিটিং, আমরা প্রোনাউন অধ্যায়ে পড়ে আসছি যে অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন পাশাপাশি বসে। যখন অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন পাশাপাশি বসবে এবং ওর সাথে এই রিলেটিভ প্রোনাউন দিয়ে যে ক্লজটা তৈরি হবে, রিলেটিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, ওই ক্লজের পরিবর্তে যে আমরা রিডিউসড ক্লজটা করব, ঠিক আছে, এই ক্লজটার যে পার্টিসিপল, সেটা প্রেজেন্ট পার্টিসিপল হোক, পাস্ট পার্টিসিপল হোক, এটা পাশেই বসবে, এখানে পাশেই বসবে। দ্য ওল্ড ম্যান হু ইজ সিটিং, তো এটা আমরা এইভাবে না বলে দ্য ওল্ড ম্যান সিটিং দেয়ার ইজ হ্যাপি, এই যে দেখেন দ্য ওল্ড ম্যান সিটিং দেয়ার ইজ হ্যাপি, তার মানে বিষয়টা এরকম দেখেন, দ্য ওল্ড ম্যান who is sitting there is happy, sitting, তারপরে there is happy,
তাহলে কি হলো দেখেন, দা ওল্ড ম্যান হু ইজ সিটিং, এই যে হু ইজ সিটিং এই রিলেটিভ ক্লজের পরিবর্তে আমরা সংক্ষেপে যখন সিটিং ব্যবহার করব, দা ওল্ড ম্যান সিটিং, ওল্ড ম্যান সিটিং, এই যে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করলাম। হু ইজ সিটিং এর পরিবর্তে মানে ওই রিলেটিভ ক্লজের পরিবর্তে আমরা রিডিউস ক্লজ ব্যবহার করলাম, তাই জন্য ওই নাউনের সাথে পাশাপাশি বসবে, সেটা প্রেজেন্ট পার্টিসিপল হোক অথবা পাস্ট পার্টিসিপল হোক। একইভাবে দেখেন, দেয়ার ইজ আ ম্যান নেক্সট টু মি, তাহলে এখানে দুই ভাবে হতে পারে, যে একটা লোক আছে যে আমার পাশের বাড়িতে বসবাস করে, তাহলে কি হবে পাশের দরজায় বা পাশের বাড়িতে, এটা দুই ভাবে হতে পারে, যে হু লিভস, এই যে দেখেন এরকম হতে পারে হু লিভস অথবা লিভিং, তো এখানে আমার লিভিং আছে, ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন প্লাস ফাইনাইট ভার্ব, রিলেটিভ প্রোনাউন প্লাস ফাইনাইট ভার্ব লাগবে, মানে ফাইনাইট ভার্ব ফ্রেজ। তো এক্ষেত্রে আমার এখানে ভুল আছে, এই কারণে এটা নেওয়া যাচ্ছে না, এখানে লিভস হবে, যদি লিভস থাকতো তাহলে এটা রাইট হতো, এটা তো রাইট হয়েই আছে। আর হু লিভস এর পরিবর্তে আমরা লিভিং ব্যবহার করতেছি, এখানে আমরা হু লিভড নিতে পারতেছি না, কেন, এখানে ইজ থাকার কারণে, ঠিক আছে, ইজ লিভিং হচ্ছে না কারণ এখানে আমার রিলেটিভ প্রোনাউন নাই, এখানেও রিলেটিভ প্রোনাউন নাই। আর এটা যেহেতু এই পার্সনটাই বসবাস করতেছে, সেক্ষেত্রে আমার এটা নিতে গেলে রিলেটিভ প্রোনাউন লাগবে, তাহলে এখানে হয় লিভিং হবে অথবা হু লিভস হবে। এগুলো নিয়ে লিখাই আছে, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে পড়েন তাহলে এগুলো নিয়ে আপনাদের আর সমস্যা হওয়ার কথা না। তারপরে কোশ্চেন দেখেন, দা ওয়াইন মেড সাচ ড্যাশ নয়েজেস, এই যে দেখেন ওয়াইনটাই হচ্ছে আমাদের অ্যাকশন ডুয়ার, এরাই ভীতিকর শব্দ তৈরি করে, মানে যে শব্দগুলো তৈরি করে এটাই ভয় দেখায় বা ভয় জাগায়, মানে ভীতি জাগায়, এটাই ভীতি জাগায়। দ্যাট দ্য চিলড্রেন হিড আন্ডার দ্য বেড, মানে কি বাতাস এমন ভয়ানক শব্দ করেছিল যে, এই যে আমরা আগে দেখে আসলাম মেড সাচ নয়েজেস দ্যাট দ্য চিলড্রেন, বাচ্চারা কি করছিল, শিশুরা হিড, হিড হলো হাইড, হাইড হিড হিডেন মানে লুকিয়েছিল, আন্ডার দা বেড বিছানার নিচে তারা কি লুকিয়েছিল। তাহলে দেখেন ওয়াইন্ড এর ক্ষেত্রে এটা বাতাস এমন একটা ভয়ানক শব্দ, তাহলে দেখেন ফিয়ারিং আর হলো ফ্রাইটেনিং। এখন ফিয়ার থেকে ফিয়ারিং, এই যে দেখেন ফিয়ার মানে হলো নিজে ভয় পাওয়া, আর ফ্রাইটেন মানে অন্যকে ভয় পাওয়ানো, ঠিক আছে, যে আমাকে ভয় দেখানোর চেষ্টা করে না, ডোন্ট ট্রাই টু ফ্রাইটেন মি। এই কারণে দেখেন এই সেন্সটাও দেখতে হবে, ফিয়ার মানে হলো নিজে ভয় পাওয়া, এই কারণে আমরা এই ফিয়ারিং ব্যবহার করতে পারতেছি না, কারণ এই ওয়াইনটাই ভয় দেখাইছে কাদেরকে, বাচ্চাদেরকে, তার মানে যখন অন্যকে ভয় পাওয়াবে তো সেক্ষেত্রে আমাদেরকে ফ্রাইটেন ব্যবহার করতে হবে। তার মানে দা ওয়াইন মেড সাচ ফ্রাইটেনিং নয়েজেস, মানে কি ভীতি জাগা নিয়া বা আতঙ্কিত করা বা ভয় পাওয়ানোর মতো শব্দ করেছিল যে বাচ্চারা বিছানার নিচে লুকিয়েছিল। তাহলে ফ্রাইটেন কেন হবে না, এখানে আমার ওয়াইনটাই হচ্ছে অ্যাকশন, এই যে সরি নয়েজটাই হচ্ছে অ্যাকশন ডুয়ার, এই নয়েজটাই এদের বাচ্চাদেরকে ভয় দেখাইছে, এ কারণে আমাদের পাস্ট পার্টিসিপল নেওয়ার সুযোগ নাই, এ কারণে ফ্রাইটেনিং হবে। পরের দুটো কোশ্চেন আমরা দেখি, দেখেন দা পিপল ব্যাডলি ড্যাশ রিলিফ ম্যাটেরিয়ালস, মানে কি ত্রাণ সামগ্রী, ওয়ার গ্যাদারিং অ্যাট দ্য ইউনিয়ন কাউন্সিল প্রিমাইস, মানে কি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এরা কি করছে, ভিড় করছিল, মানে ওয়ার গ্যাদারিং অ্যাট দ্য ইউনিয়ন কাউন্সিল প্রিমাইস। তো এখন দেখেন পিপুল ব্যাডলি, এদের কিন্তু কি দরকার ছিল, এই রিলিফ ম্যাটেরিয়ালের প্রয়োজন ছিল, ঠিক আছে। আর এই যে ব্যাডলি, ব্যাডলি মানে ভেরি, ঠিক আছে, ভেরি মানে খুবই, এই মানে ব্যাডলিটা আমরা সাধারণত ব্যবহার করতে পারি, কিন্তু জোর দেওয়ার জন্য আমরা ব্যাডলিটাকে কি বলবো, যে আই ব্যাডলি নিড টু গো ওয়াশরুম, মানে কি আমার যাওয়া খুবই জরুরি, মানে খুবই প্রয়োজন। তো এই ক্ষেত্রে আমরা ব্যাডলিটাকে সামনে আনি বোঝানোর জন্য, যেমন বলতেছি আই এম ব্যাডলি ইন নিড অফ মানি, আমার টাকার খুবই প্রয়োজন, অথবা বলতেছি আই এম ব্যাডলি ইন নিড অফ হেল্প, আমার সাহায্যের খুবই প্রয়োজন, সেক্ষেত্রে আমরা ব্যাডলিটাকে সামনে আনি। তাহলে দেখেন দা পিপল ব্যাডলি, ঠিক আছে, দা পিপল ব্যাডলি। এখন আমরা নিডিং কেন নিলাম, এখানে নিডেড কেন হলো না, কারণ এই লোকজনেরই প্রয়োজন, পিপল ব্যাডলি নিড, এই যে দেখেন দা পিপল ব্যাডলি নিড রিলিফ ম্যাটেরিয়ালস, এই যে দা পিপল হু
হু ব্যাডলি নিড রিলিফ ম্যাটেরিয়ালস। তো এই ক্ষেত্রে আমরা এইভাবে সাজিয়ে লিখি দা পিপুল, ঠিক আছে, ব্যাডলি নিডিং রিলিফ ম্যাটেরিয়াল। তো আমার এখানে হুও নাই, আবার এই যে নিডটাও নাই, আমাকে তো অ্যাডভার্ব রাখতেই হবে। এই কারণে পিপল ব্যাডলি নিডিং রিলিফ ম্যাটেরিয়ালস ওয়ার গ্যাদারিং অ্যাট দ্য ইউনিয়ন কাউন্সিল প্রিমাইস। এ কারণে আমাদেরকে ব্যবহার করতে হবে প্রেজেন্ট পার্টিসিপল, মানে এদেরই প্রয়োজন, এই ব্যক্তিগুলোরই প্রয়োজন। এখানে কিন্তু নিডেড নেওয়া যাবে না। আপনারা অনেকে মনে করবে যে দা পিপল ব্যাডলি নিডেড, ব্যাডলি নিডেড না, পিপল ব্যাডলি নিডিং, মানে এই লোকজনেরই প্রয়োজন, এদেরই প্রয়োজন, দে নিড, ঠিক আছে, দা পিপল হু ব্যাডলি নিড। তাহলে এখানে অ্যাক্টিভ সেন্স দিচ্ছে, অ্যাক্টিভ সেন্স দিলে আমাদেরকে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে, পাস্ট পার্টিসিপল ইউজের সুযোগ নাই। এখন দেখেন ন্যাচারাল, এখানে কিন্তু উচ্চারণ ন্যাচারাল না, ন্যাচারাল। ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদ, প্রোভাইড দা র ম্যাটেরিয়ালস, কাঁচামাল দিচ্ছে, ঠিক আছে, ড্যাশ টু প্রডিউস ফিনিশড গুড। ফিনিশড গুড মানে ধরেন আপনি কাঠের একটা দরজা বানালেন, এইটা বা চামড়ার কোনো একটা, যেগুলো একদম কি বলবো যে পরিপূর্ণ করা যে পণ্যগুলো, এগুলোকে আমরা বলি ফিনিশড গুডস। যার একদম ফিনিশিং হয়ে গেছে, যার ফিনিশিং হয়ে গেছে মানে পরিপূর্ণতা সাধন করা হয়ে গেছে একদম। যেমন এই ফোনটাকে যখন সাজানো হলো, একদম ফিনিশিং করে যখন রেডি করা হলো, এটা তখন ফিনিশড গুড। তাহলে দেখেন ন্যাচারাল রিসোর্সেস প্রোভাইড দ্য র ম্যাটেরিয়াল। এখন দেখেন এই যে প্রাকৃতিক সম্পদ কি করে, সরবরাহ করে, দ্য র ম্যাটেরিয়ালস, কাঁচামাল সরবরাহ করে, কি করার ক্ষেত্রে, টু প্রডিউস ফিনিশড গুড, মানে ফিনিশড গুড মালামাল কি বলবো যে পরিপূর্ণ বা সম্পন্ন করা, কি বলবো যে দ্রব্য প্রস্তুতের ক্ষেত্রে বা উৎপাদনের ক্ষেত্রে প্রাকৃতিক সম্পদ কি করে, কাঁচামাল সরবরাহ করে। তাহলে দেখেন ন্যাচারাল রিসোর্সেস প্রোভাইড দ্য র ম্যাটেরিয়ালস, এই র ম্যাটেরিয়ালস কিন্তু আমাদের প্রয়োজন হয়, যারা এই ফিনিশড গুড গুলো বানায় তাদের প্রয়োজন হয়। তার মানে এটা প্যাসিভ সেন্স দিচ্ছে, র ম্যাটেরিয়ালস, ঠিক আছে, এগুলো প্রয়োজন, মানে এদেরকে প্রয়োজন হয় কাদের, আমাদের, ঠিক আছে। এ কারণে এরকম হবে, দেখেন হুইচ আর নিড, হুইচ আর নিডেড, হুইচ আর নিডেড। এখন দেখেন ন্যাচারাল রিসোর্সেস প্রোভাইডেড র ম্যাটেরিয়ালস, র ম্যাটেরিয়ালস কাঁচামাল দেয়, হুইচ আর নিডেড, ঠিক আছে, যেগুলো প্রয়োজন হয়, টু প্রডিউস, ঠিক আছে, ফিনিশড গুডস। তো এই যে হুইচ আর নিডেড, কারণ এটা প্লুরাল সাবজেক্ট, এই কারণে আমরা আর নিলাম, আর এটা প্যাসিভ সেন্সে, এ কারণে আমরা সংক্ষেপে রিডিউস ক্লজ হিসেবে এই যে রিলেটিভ ক্লজের পরিবর্তে আমরা রিডিউস ক্লজ নিলাম হচ্ছে নিডেড। আমাদের র ম্যাটেরিয়ালটা কিন্তু ফিনিশড গুডে কাদের প্রয়োজন হয়, যারা এই ফিনিশড গুডস গুলো বানায় তাদের প্রয়োজন হয়। এ কারণে এটা হচ্ছে অ্যাকশন রিসিভার, এই র ম্যাটেরিয়াল কিন্তু অ্যাকশন ডুয়ার না, কাঁচা মালগুলোই কিন্তু ফিনিশড গুড বানায় না, এইগুলোকে দরকার হয় বা প্রয়োজন হয়, যারা এই ফিনিশড গুড গুলো বানায় তাদের প্রয়োজন হয়। এই কারণে এরা হচ্ছে অ্যাকশন রিসিভার। এই কারণে আমাদেরকে পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। ঠিক একইভাবে দেখেন পিপল ইন ভিলেজেস ডু নট গেট মেনি অফ দ্য আরবান ফ্যাসিলিটিস, মানে যে পৌর সুবিধাগুলো আরবান, ঠিক আছে, পৌর শহরে যে সুবিধাগুলো, মানে পৌর সুবিধাগুলো পায় না কারা, যেই লোকজন কোথায় বসবাস করে, গ্রামে বসবাস করে, এই লোকগুলোই কিন্তু হচ্ছে অ্যাকশন ডুয়ার, মানে পিপুল হু লিভ ইন ভিলেজেস অথবা পিপুল লিভিং ইন ভিলেজেস, এটা দুই ভাবে হতে পারে। দেখেন পিপুল হু লিভ, যেহেতু পিপুল প্লুরাল সাবজেক্ট, এই জন্য ভার্বটা আমাদের প্লুরাল হবে, এর সাথে এস হবে না, অথবা পিপুল লিভিং ভিলেজেস, পিপুল লিভিং ইন ভিলেজেস হয় এইটা, পিপুল হু লিভ ইন ভিলেজেস ডু নট গেট মেনি অফ দ্য আরবান ফ্যাসিলিটিস, মানে কি সব পৌর সুবিধা যেগুলো, এগুলোর অনেক কিছুই পায় না যারা লোক, মানে লোকজন যারা গ্রামে বসবাস করে, পিপুল হু লিভ অথবা পিপুল লিভিং ইন ভিলেজেস। এই যে এই রিলেটিভ ক্লজের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি লিভিং।
পরেরটাই দেখেন, দ্য ম্যান ইন দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ টেকেন টু হসপিটাল। ঠিক আছে, এখন দেখেন পরেরটাই, দ্য প্যাসেঞ্জার ইন দ্য অ্যাক্সিডেন্ট ইজ নাও ইন হসপিটাল। প্রথমবার ক্ষেত্রে লোকটা কি, যে দুর্ঘটনায় আহত হয়েছে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল, আর পরেরটা হলো যেই যাত্রী আহত হয়েছে, ঠিক আছে, দুর্ঘটনায়, তাকে সে এখন কোথায় আছে, হাসপাতালে আছে। মজার বিষয় দেখেন, কেউ নিজে আহত হয় না, আহত করা হয়, মানে ইনজুর মানে জখম হওয়া, জখম হয়। তো এই সেন্সটা, এই যে দুর্ঘটনা দ্বারা ধরেন কোন ফ্যাক্টর দ্বারা সে জখম হয়েছে, তো এ কারণে এইটা হলো আমাদের অ্যাকশন রিসিভার, প্যাসেঞ্জার বা ম্যান হচ্ছে অ্যাকশন রিসিভার। তাহলে এটা এরকম হবে, এটা হবে যে দ্য ম্যান হু ওয়াজ ইনজুর্ড, অথবা দ্য প্যাসেঞ্জার হু ওয়াজ ইনজুর্ড। এইটার পরিবর্তে মানে যে জখম হয়েছিল, যে লোকটা জখম হয়েছিল, কোথায় জখম হয়েছিল, ইন দা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায় যে লোকটা জখম হয়েছিল তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল, অথবা দ্য প্যাসেঞ্জার হু ওয়াজ ইনজুর্ড। এটাকে আমরা অ্যাডজেক্টিভ এইভাবে ধরতে পারি, এটা আমাদের ফাইনাইট ভার্ব। তো এই যে রিলেটিভ প্রোনাউন প্লাস আমাদের ফাইনাইট ভার্ব, অ্যাডজেক্টিভ হোক অথবা পাস্ট পার্টিসিপল হোক, যেই সেন্সে নিয়ে, এটা প্যাসিভ সেন্সেই আছে, সেক্ষেত্রে এর পরিবর্তে আমরা শুধুমাত্র ব্যবহার করব পাস্ট পার্টিসিপল। মানে এখানে দ্য প্যাসেঞ্জার এবং দ্য ম্যান দুটাই হচ্ছে এই দুর্ঘটনার যে ভার্বের রিয়াকশনটা, এর হলো অ্যাকশন রিসিভার। এর আগে আমরা এক নজরে জেরান্ড পার্টিসিপলের ডিফারেন্সেস গুলো আমরা দেখে আসছি, এখন এখানে আরেক দফা রিভিউ করে নিই। জেরান্ড এর ক্ষেত্রে কি হবে আর পার্টিসিপলের কি ক্ষেত্রে কি হবে। আমি প্রথমে বলেছিলাম এই জেরান্ড পার্টিসিপলের ডিফারেন্সেস গুলো এখন শেখার প্রয়োজন নাই, কারণ এখন মডার্ন গ্রামারে এই পার্থক্যগুলো উপেক্ষা করা হয়। এখন সবগুলোই প্রেজেন্ট পার্টিসিপল, সেটা নাউনের কাজ করুক, ভার্বের কাজ করুক, অ্যাডজেক্টিভের কাজ করুক, প্রিপোজিশন, কনজাংশন, অ্যাডভার্ব, হোয়াটএভার, তো যেই কাজই করুক এখন সবগুলোই প্রেজেন্ট পার্টিসিপল। আপনারা উইকিপিডিয়াতে দেখতে পারেন জেরান্ড প্রেজেন্ট পার্টিসিপল জেরান্ডের আলোচনাতে, অথবা কলিন্স ডিকশনারিতে দেখতে পারেন, অথবা জেরান্ড দিয়ে সার্চ দিয়ে দেখতে পারেন। ট্রেডিশনাল ওই পয়েন্টগুলো এখন অক্সফোর্ড কেমব্রিজের ডেফিনেশনটা পাবেন, কিন্তু প্র্যাকটিক্যালি এখন আর এই পার্থক্যটা অবজার্ভ করা হয় না, কারণ এই পার্থক্য শিখে শিক্ষার্থীদের কোনো লাভ নাই, শুধু মস্তিষ্কে পেইন বাড়ানো ছাড়া। তো যাক, আমরা এগুলো আলোচনা করেছি খুব ফাস্ট বোঝানোর জন্য আমি বলতেছি। দেখেন জেরান্ড এটাও ভার প্লাস আইএনজি যুগে, মানে ভার প্লাস আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়, প্রেজেন্ট পার্টিসিপলও তাই। তো মেইন ফাংশন যেটা প্রাইমারিলি এটা কাজ করে নাউনের, মানে নাউনের জায়গায় বসে হয় নাউনের কাজ করবে একাই বসলে, অথবা এটা কি কাজ করবে, ভার্বের কাজ করবে, কিন্তু পজিশনটা নাউনেরই থাকবে, মানে সাবজেক্ট অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট, ঠিক আছে, কমপ্লিমেন্ট, এই জায়গাগুলো নেই। আর প্রেজেন্ট পার্টিসিপল এটা ভার্বের কাজও করতে পারে, এই যে বিভিন্ন টেন্স গঠনে যেখানে যেখানে ভার্ব দরকার হয়, অথবা এরা নাউনকে মডিফাই করলে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তো জেরান্ডও কিন্তু যদি নাউনকে মডিফাই করে, নাউনের সামনে বসে কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে আমরা একটা বিষয় তো জানি, পাশাপাশি দুইটা নাউন বসলে প্রথমটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। যেমন ইংলিশ টিচার, ইংলিশ বুক, ঠিক আছে, ক্লাসরুম, টেক্সট বুক, দেখেন চারটা নাউন আছে, প্রথমে ক্লাসরুম, এই দুইটা নাউনই অ্যাডজেক্টিভ। আবার টেক্সট বুক, তিনটা নাউনই অ্যাডজেক্টিভ। দেখেন অ্যাডজেক্টিভের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে জেরান্ড। এই যে টাস্ক আর টিচিং, ফ্যাসিলিটেটস লার্নিং, এই যে টাস্ক আর টিচিং, এখানে এই টিচিংটা হচ্ছে আমাদের জেরান্ড, টিচিংটা হচ্ছে জেরান্ড। তো এটা যদি আমাদের নাউন হয়, এটা সাবজেক্ট, দেখেন সাবজেক্ট পজিশনে, তো অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করবে, নাউনকে মডিফাই করবে, তাহলে এখানে টিচিংটা কাজ করেছে নাউনের। আর এই যে দেখেন, মনে রাখবেন জেরান্ড যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে ভার্বটা হবে সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্বের শেষে সাধারণত এস থাকে, ইজ, ওয়াজ, হ্যাজ, তারপরে ভার্বের বেস ফর্ম প্লাস এস, যেমন গোজ, ওয়ান্টস, আস্কস, শেষে এস থাকবে। এখানে দেখেন ট্রুলি স্পিকিং, এটা একটা ফ্রেজ হিসেবে কাজ করছে, ট্রুলি, এটা অ্যাডভার্বের পরে আইএনজি আছে, তার মানে এটা প্রেজেন্ট পার্টিসিপল। ট্রুলি স্পিকিং, ফ্র্যাঙ্কলি স্পিকিং, যেটাই বলেন। ভার প্লাস আইএনজি এর পরে দেখেন, অথবা ভার প্লাস প্রিপোজিশন সহযোগে কোনো ফ্রেজের পরে আর একটা ভার্ব থাকলে ভার্বটি জেরান্ড হবে। এখানে কি বুঝতে পেরেছেন, দেখেন ভার প্লাস আইএনজি এর পরে, মানে আমরা একটা ভার্ব নিলাম ভার প্লাস আইএনজি এর পরে, অথবা ভার প্লাস আইএনজি প্লাস প্রিপোজিশন সহযোগে যুক্ত কোনো ফ্রেজের পরে অন্য একটা ভার্ব থাকলে ভার্বটি জেরান্ড হবে।
এর কারণটা এই যে দেখেন, ভার্ব প্লাস আইএনজি এর পরে অন্য একটা ভার্ব থাকলে, ফাইনাইট ভার্ব, এটা হবে আসলে ফাইনাইট ভার্ব। অন্য একটা ফাইনাইট ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজিটি জেরান্ড হবে। এখানে দেখেন সহযোগে যুক্ত কোনো ফ্রেজের পরে অন্য একটা, এখানে ফাইনাইট, আপনারা বই লিখে রাখেন, এটা ফাইনাইট হবে, যেখানে ফাইনাইট ফাইনাইট ভার্ব, এই যে এখানে ইসটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ঠিক আছে, যে ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, এই যে এটা হচ্ছে আমাদের ভার্ব প্লাস আইএনজি প্লাস প্রিপোজিশন সহযোগী, এই যে ভার্ব প্লাস আইএনজি তারপর প্রিপোজিশন সহযোগিতা, এই ফ্রেজের পরে আমাদের ইজ বসছে, এটা ফাইনাইট ভার্ব। তার মানে এইটা আমাদের হচ্ছে জেরান্ড। একইভাবে দেখেন রাইডিং আ হর্স, ঠিক আছে, রাইডিং আ হর্স, ঘোড়া চালানো, এই যে দেখেন নাউনের জায়গা, এটা সাবজেক্টের জায়গা, এটা আমাদের ফাইনাইট ভার্ব আর এটা নন ফাইনাইট ভার্ব। তার মানে এটা জেরান্ড, এটা সাবজেক্ট হয়েছে এর, এই রাইডিং আ হর্স এটা মিলিয়েই নাউন ফ্রেজ। তেমনি একইভাবে এখানে এটা মিলিয়েই নাউন ফ্রেজ, ওয়াকিং ইন দ্য মর্নিং। এখানে দেখেন হি ফাউন্ড দ্যাট, সে বুঝতে পারলো যে পার্কিং ইজ ডিফিকাল্ট, পার্কিং করাটা কঠিন। তাহলে এখানে ইজ এর সাবজেক্ট হয়েছে পার্কিং, এটা কাজ করেছে নাউনের, এটা কাজ করেছে নাউনের। আর এখানে দেখেন ভার্ব প্লাস আইএনজি এর পরে অথবা ভার্ব প্লাস প্রিপোজিশন সহযোগে ফ্রেজের পরে অন্য একটা ভার্ব না থেকে সাবজেক্ট থাকলে, এই যে দেখেন ওয়াকিং এ লং ওয়ে, এরপরে সরাসরি সাবজেক্ট, এই যে কমা আছে, কমার পরে সাবজেক্ট, সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। অনেক ক্ষেত্রে কমাটা দেয় না, এই কারণে কমা থাকবে। এখানে কিন্তু ভার্ব নাই, এখানে সরাসরি সাবজেক্ট। একইভাবে দেখেন রাইডিং এ হর্স, এখানে সাবজেক্ট, পার্কিং ইন দ্য কার এট দ্য গেট, হি ওয়েন্ট ইনসাইড, তাহলে পার্কিং দেখেন এখানে সাবজেক্ট, এখানে আছে ফাইনাইট ভার্ব, সেক্ষেত্রে এরা জেরান্ড, ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ব, আর এখানে দেখেন সাবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট, এই কথাটাই বোঝানো হয়েছে। অনেকে পড়ে প্রথম অবস্থায় বুঝতে পারবে না। এই আলোচনাগুলো আমি আগে করেই আসছি, তারপরে আবার দেখানোর খাতিরে দেখাচ্ছি। পরের রুলসে দেখেন ট্রানজিটিভ ভার্ব, ভিটি এর পরে ভার্ব প্লাস আইএনজি বসলে জেরান্ড। এখানে দেখেন এই প্রশ্নটা আমাকে অনেক শিক্ষার্থী করেছে, আমি এটা ক্লারিফাই করে দিই। অনেকে বলছে হি স্টার্টেড টিচিং, এটা পুরাটা মিলিয়ে নাউন ফ্রেজ। দেখেন হি স্টার্টেড, সে শুরু করলো, কি করলো, টিচিং হ্যামলেট, শিক্ষাদান করা। এখন বলে যে এইটা কেন প্রেজেন্ট পার্টিসিপল না, কারণ এটা তো অ্যাডজেক্টিভ, হ্যামলেটকে মডিফাই করছে, হ্যামলেটকে মডিফাই করেনি। মডিফাই করলে এটা কি হবে, হ্যামলেট ইজ টিচিং, হ্যামলেট শিক্ষা দিচ্ছে, হ্যামলেট শিক্ষা দিচ্ছে না, এখানে হ্যামলেট একটা নাটক। ঠিক আছে, মানে সে শুরু করলো কি, হ্যামলেট নাটকটা শিক্ষাদান করা বা পড়ানো। তো সেক্ষেত্রে এখানে দেখেন হি স্টার্টেড টিচিং হ্যামলেট, এখানে হ্যামলেট ইজ টিচিং না, হি স্টার্টেড, সে শুরু করলো কি, শিক্ষাদান শুরু করলো, কি শিক্ষাদান, হ্যামলেট। তো এইটা অবজেক্ট হিসেবে, ওই যে কি, টিচিং হোয়াট, ঠিক আছে, টিচিং ইংলিশ, ধরলাম হি স্টার্টেড টিচিং ইংলিশ, টিচিং হ্যামলেট না হয়ে। তার মানে টিচিং হোয়াট, যদি ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর পাই, সেটা হবে অবজেক্ট, সেটা হবে অবজেক্ট। তাহলে হি স্টার্টেড টিচিং হ্যামলেট, তো এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট ভার্ব, এটা হলো এর অবজেক্ট। তো এক্ষেত্রে এই জেরান্ডটা কিন্তু নাউনের কাজ করেনি, নাউনের কাজ করেছে এখানে মিলিয়ে নাউন ফ্রেজ, জেরান্ডিয়াল ফ্রেজটা এটা মিলিয়ে নাউন ফ্রেজ, কিন্তু এই জায়গাতে এটা হলো পিওর ভার্ব, এটা নন ফাইনাইট ভার্ব, কারণ এটা নাউনের পজিশনে বসে হ্যামলেটকে অবজেক্ট হিসেবে নিয়েছে। এ কারণে এর ফাংশনটা কিন্তু ভার্বের, আমরা যে বলি জেরান্ড নাউন এবং ভার্বের কাজ করে। তো মনে রাখবেন, যদি জেরান্ড নাউনের পজিশন গুলোতে বসে এরা অবজেক্ট নেয় অথবা অ্যাডভার্ব দ্বারা মডিফাইড হয়, মানে অ্যাডভার্ব দ্বারা কোনোভাবে এদেরকে মডিফাই করা যায়, তো সেক্ষেত্রে ওরা তখন নাউন থাকে না, ওরা তখন হয়ে যায় ভার্ব। তাহলে এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে, এবং পিওর ভার্ব, আর হ্যামলেটটা হচ্ছে এর অবজেক্ট। আর এটা পুরাটা মিলিয়ে আবার স্টার্টেড, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এই নন ফাইনাইট যে ভার্ব ফ্রেজ এটা হলো এর অবজেক্ট, স্টার্টেড অবজেক্ট। মানে স্টার্টেড অবজেক্ট হচ্ছে টিচিং হ্যামলেট, আর টিচিং এর অবজেক্ট আবার হ্যামলেট। তো এটা হলো আমাদের জেরান্ড অ্যাজ ভার্ব। একইভাবে দেখেন হি অ্যাভয়েডেড মেকিং দ্য সেম মিস্টেকস এগেন, তো এই যে দেখেন মেকিং, এর অবজেক্টটা হচ্ছে অ্যাভয়েড ইট, এরপরে আমরা ইট বসাতে পারতেছি, তার মানে এটা জেরান্ড। এটা পুরাটা মিলিয়ে হলো এই অ্যাভয়েডের অবজেক্ট হিসেবে বসেছে এই জেরান্ডিয়াল ফ্রেজটা, এটা পুরাটাই নাউন ফ্রেজ, এটা
নাউন ফ্রেজ। জেরান্ড দ্বারা যে ফ্রেজটা শুরু হয় সেটা নাউন ফ্রেজ হয়। তো এখানে দেখেন অ্যাভয়েডেড মেকিং, এটা হলো ভার্ব, কারণ এ আবার সেম মিস্টেক্স কে অবজেক্ট হিসেবে নিয়েছে। এটা জেরান্ড হলো এখানে একদম পিওর ভার্ব, এটা জেরান্ড হলো পিওর ভার্ব। পিওর ভার্ব মানে এখানে ভার্বের ফাংশন করেছে, কারণ জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল এরা তো মূলত কি সাধারণত ভার্ব, কিন্তু এদের ফাংশন অনুসারে আমরা এদেরকে অ্যাডজেক্টিভ বলবো নাকি নাউন বলবো সেটা ওই যে বললাম ফাংশনের উপরে নির্ভর করবে। এখানে দেখেন ডু ইউ এনজয় টিচিং, এটা আমাদের ফাইনাইট ভার্ব, আর এখানে এটা নন ফাইনাইট ভার্ব। এটা পেশার নাম বোঝাইছে টিচিং, এনজয় টিচিং এটা একক ওয়ার্ড, তো এইটা একদম নাউনের কাজ করেছে, এটা হলো নাউনের কাজ করেছে। তো এটা যেহেতু ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি, এ কারণে এটাকে আমরা বলতেছি জেরান, কারণ এটা প্রেজেন্ট পার্টিসিপল না। এটা জেরান নাকি প্রেজেন্ট পার্টিসিপল, সেক্ষেত্রে জেরান। এটা যদি নাউন নাকি জেরান, কিন্তু উত্তর হওয়া উচিত নাউন, কারণ এখানে এই ভার্ব নন ফাইনাইট ভার্বের ফাংশনটা হয়েছে নাউনের মতো, কারণ এটা এনজয়ের অবজেক্ট হিসেবে বসেছে। কিন্তু আমাদের দেশের মাথা মোটা প্রশ্নকর্তারা এই যে উদাহরণটা কপি করেছে প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার, এই যে থমসন এবি মার্টিনেটের বই থেকে, ওখানে লেখাই আছে ফলোইং আর দা জেরান্ডিয়াল সেন্টেন্সেস। তো তারা উত্তর এটার জেরান্ডি নিয়েছে, কারণ তারা এগুলো সম্পর্কে সঠিকভাবে জানে না। তাদের কাজই হলো বিভিন্ন বই থেকে কপি করে প্রশ্ন তৈরি করা। এখন দেখেন আই লার্ন, তো মনে রাখবেন এই যে দেখেন এখানে আমি এর উচ্চারণ বললাম লার্ন, কিন্তু এটা যদি কোনো ব্যক্তির আগে বসে, যেমন লার্নেড জাজ, লার্নেড টিচার, তো তখন এর উচ্চারণটা হবে লার্নেড। যদি এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসে তখন এর উচ্চারণটা হবে লার্নেড। তা আই লার্ন ড্রয়িং, আমি আঁকানো শিখলাম। এখন ড্রয়িং ম্যাপস, আমি মানচিত্র দাগানো শিখলাম, তখন এটার কাজ হয়ে যাবে ভার্বের। এখন এটা পিওর নাউন হয়ে আছে, মানে জেরান কাজ করছে এখানে নাউনের। কিন্তু ড্রয়িং যদি ম্যাপস হয়, ধরলাম ম্যাপস, তখন ম্যাপসকে সে কি দাগানো, মানচিত্র দাগানো, তখন কিন্তু এটার ফাংশন হবে ভার্বে, মানে জেরান্ড অ্যাজ ভার্ব। এই কারণে যে ফ্লাইং কাইটস ইজ মাই ফেভারিট হবি, তো ফ্লাইং কাইটস, ফ্লাইংটা কি ভার্ব। আর এখানে দেখেন ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি বসে, সেক্ষেত্রে এই যে কাম, ঠিক আছে, এখানে আমরা এই যে ট্রানজিটিভ ভার্ব আই লাইক ইট, অ্যাভয়েড ইট, স্টার্ট ইট, স্টপ ইট, এনজয় ইট, কিন্তু কাম ইট, গো ইট হয় না। এদের পরে যে আইএনজিটা আসে এরা হলো আমাদের এখানে অ্যাডভার্বিয়াল সেন্স দিচ্ছে, এরা প্রেজেন্ট পার্টিসিপল। হি এন্টার্ড দ্য রুম লাফিং, ঠিক আছে, সে কিভাবে রুমে ঢুকলো, হাসতে হাসতে। হি ওয়েন্ট আউট, সে চলে গেল কিভাবে, নাচতে নাচতে। কিভাবে গেল, আমরা অ্যাডভার্ব বাই কোথায়, কখন, কিভাবে, কেন, এই চারটার উত্তর পেলে সেটা হয় অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের ফাংশন হলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। পরেরটায় আসি, এই যে দেখেন প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসছে তা জেরান্ড। দেখেন বাই ওয়ার্কিং হার্ড, এই হার্ডটা মডিফাই করছে কাকে, এই হার্ড মডিফাই করছে ওয়ার্কে। তো এটা কিন্তু জেরান্ড, কিন্তু এটা কাজ করেছে ভার্বের, কারণ কিভাবে কাজ করে, এখন আমরা এইভাবে বলতে পারতাম বাই হার্ড ওয়ার্ক, সেক্ষেত্রে কিন্তু হার্ডটা অ্যাডজেক্টিভ হবে, আগে যাবে বাই হার্ড ওয়ার্ক অথবা বাই ওয়ার্কিং হার্ড, ঠিক আছে। এইভাবে বলতে পারে যে ইউ ক্যান শাইন ইন লাইফ বাই হার্ড ওয়ার্ক অথবা বাই ওয়ার্কিং হার্ড, অথবা আমি এইভাবে বলতে পারি দেখেন দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু হার্ড ওয়ার্ক অথবা ওয়ার্কিং হার্ড। অল্টারনেটিভ টু ওয়ার্কিং হার্ড, যদি ওয়ার্কিং করি তাহলে পরে অ্যাডভার্ব হিসেবে হার্ড বসবে, আর ওয়ার্কে নাউন হিসেবে ব্যবহার করলে ওর আগে অ্যাডজেক্টিভ হিসেবে হার্ড বসবে। এই তফাৎটা আমাদের মাথায় রাখা উচিত, অনেকেই ভুল করে। তাহলে বাই ওয়ার্কিং হার্ড, এই হার্ড কঠোর ভাবে পরিশ্রম করে, তো এটা হার্ড দ্বারা মডিফাইড হয়েছে, এটার ফাংশন হলো জেরান্ড অ্যাজ ভার্ব, জেরান্ড অ্যাজ ভার্ব। ইউ ক্যান প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারে। দেখেন দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগালি, এখানে ইলিগালি শব্দটাই যেখানে আসছে, দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগালি মানে কি, অবৈধভাবে অর্থ উপার্জনের মধ্যে কি নাই, কোনো কৃতিত্ব নাই। তাহলে আর্নিং মানি, এতে অবজেক্ট নিয়েছে, আবার এই আর্নিং কে ইলিগালি মানে অবৈধভাবে উপার্জন করা, এটা এক অবজেক্ট নিয়েছে, দুই লিগালি, এক ভার্ব দ্বারা মডিফাইড হয়েছে। তার মানে এখানে প্রিপোজিশনের পরে আর্নিং বসলেও এটা মূলত কাজ করেছে জেরান্ড অ্যাজ ভার্ব। জেরান্ড তো নন ফাইনাইট ভার্ব, এখানে নন ফাইনাইট ভার্বের কাজ করেছে, আর এখানে তো এই যে ইজ ফাইনাইট ভার্ব আছে। একইভাবে পসেসিভের পরে ভার্ব প্লাস আইএনজি বসলে তার জেরান্ড হবে। দেখেন হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, আমার সেখানে যাওয়ার জন্য সে আমাকে পিড়াপিড়ি করলো। অথবা এক্সকিউজ মাই ইন্টারাপ্টিং ইউ, এই যে পসেসিভ, এটা তো আমরা পসেসিভ ডিটারমিনার বলি বা পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে তারপরে ভার্ব প্লাস আইএনজি, এটা নাউনের। কিন্তু এখানে দেখেন ইন্টারাপ্টিং ইউ, এবার কিন্তু অবজেক্ট নিয়েছে, এর নাউনের ফোর্স আছে, কিন্তু এটা কিন্তু পিওর নাউন না, নাউনের ফোর্স আছে, এটা ইন্টারাপ্টিং ইউ। যদি এটা নাউনই হবে তাহলে ইউকে আবার অবজেক্ট হিসেবে কেন নিল? তো
জেরান্ড ভার্বের কাজ করলেও সেটা নাউনের পজিশনে বসে ভার্বের কাজ করে, এর ফাংশনটা এখানে ভার্বের। আর যে ক্ষেত্রে মনে রাখবেন যে সকল প্রোনাউনের কি নাই, মনে রাখবেন যে সকল প্রোনাউনের পসেসিভ নাই, যেমন এখানে দেখেন প্লিজ অবলাইজ মি বাই অল লিভিং, অল এর কি পসেসিভ আছে, আই এর মায় আছে, হি এর কি আছে, হিজ আছে, শি এর হার আছে, কিন্তু অল এর কোনো পসেসিভ কেস নাই, তার মানে ওইটা অবজেক্টিভ, ওর পরে যে আইএনজিটা থাকবে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। এখানে দেখেন অবজেক্টিভের পরে ভার্ব প্লাস আইএনজি বসলে তা প্রেজেন্ট পার্টিসিপল। আই ফাউন্ড হিম স্লিপিং, কিন্তু একটা ব্যতিক্রম আছে, সেটা আমি এর আগেও বলছি স্টপের ক্ষেত্রে, যে ইউ কান্ট স্টপ মি ডুইং দিস, বা ইউ ক্যান স্টপ মি ডু, মানে ইউ কান স্টপ মি, ঠিক আছে, ডুইং হোয়াট আই ওয়ান্ট। এই যে স্টপ মি, স্টপের পরে অবজেক্ট থাকলে ওর পরে যে আইএনজিটা থাকবে ওইটা জেরান্ড, কারণ ওর আগে ফর্মটা উজ্জ্ব থাকে, যে ইউ কান স্টপ মি ফ্রম ডুইং হোয়াট আই ওয়ান্ট। তো ওই ক্ষেত্রে ওই ডুইংটা হচ্ছে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল না, এটা আক্সারে আসে না, ওইটা এক্সেপশন, ওই ক্ষেত্রে ওইটা হবে জেরান্ড। এই নোটটা আমার দেওয়া উচিত ছিল, আমি মিস করেছি। এখন আসেন কমপ্লিমেন্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি কাজের নাম। কমপ্লিমেন্টটা কি, এটা যদি সাবজেক্ট হয়, এই যে দেখেন এটা যদি সাবজেক্ট হয় তো ওরই পরিপূরক হিসেবে এখানে সিংও যেটা, বিলিভিংও সেটা, মানে দেখিলেই বিশ্বাস হয়, মানে দেখাটাই বিশ্বাস, এখানে সিংটা সাবজেক্ট জেরান্ড, এখানে বিলিভিংটা কমপ্লিমেন্ট। এই আমরা এখানে ইজ ইকুয়াল টু বসাতে পারতেছি, মানে এটাই এটা, দেখা মানেই বিশ্বাস, বিশ্বাস মানেই দেখা। মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং গার্ডেনিং, গার্ডেনিং হোক অথবা রিডিং যেটাই হোক। এখন যদি রিডিং বুকস হয় সেক্ষেত্রে এটার ফাংশনটা হবে ভার্বের, কিন্তু এখানে পড়া এটা একটা কাজের নাম বোঝাচ্ছে, এই কারণে এটা নাউন। তো এখানে যেটা বলার সেটা দেখেন যে কমপ্লিমেন্টের ক্ষেত্রে কমপ্লিমেন্ট এইভাবে হতে পারে, দেখেন আই ফাউন্ড, দেখেন আই ফাউন্ড পার্কিং, পার্কিং, ঠিক আছে, ডিফিকাল্ট, ডিফিকাল্ট। কমপ্লিমেন্ট কিন্তু দুই ভাবে বসতে পারে, যেমন দেখেন পার্কিং, আই ফাউন্ড, এটা কিন্তু ফাউন্ডের অবজেক্ট হিসেবে বসেছে, এটাও কিন্তু কমপ্লিমেন্ট, এখানে পার্কিংও যেটা, ডিফিকাল্টও সেটা। তো আমাদের ওই টাক্সারে যাচ্ছে না, এই টাক্সারটা আমরা মূলত ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে, এটা কমপ্লিমেন্ট মানে ভার্বের কমপ্লিমেন্ট, যদি বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি কমপ্লিমেন্ট হিসেবে বসে এটাকে আমরা বলি কমপ্লিমেন্ট অফ ভার্ব। দেখেন এটা কিন্তু সাবজেক্ট, এটাও জেরান্ড, বিলিভিং এটা কমপ্লিমেন্ট, এটাও জেরান্ড, মানে সিং ইকুয়াল টু বিলিভিং। দেখেন কমপ্লিমেন্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি যদি নাউন প্রোনাউনের বিশেষণ হয়, এখানে কিন্তু এগুলো কাজের নাম। মজার একটা বিষয়, এই যে দেখেন কমপ্লিমেন্ট হিসেবে এই যে কাজের নাম সিং ইজ বিলিভিং, এখানে আমি দেখতেছি, ঠিক আছে, এটা অ্যাকশন, ঠিক আছে, বিলিভ বিশ্বাস করতেছি, যদিও এগুলা স্টেট বোঝায়, দেখা বিশ্বাস করা, কিন্তু সাধারণত এগুলো বিশ্বাস করে, এর মধ্যে এক ধরনের প্রচ্ছন্ন কাজ আছে। তেমনি দেখেন মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, পড়া একটা কাজ, গার্ডেনিং বাগান করা কাজ, এগুলো কিন্তু কাজ, আর এখানে কিন্তু কাজ নাই। দেখেন কমপ্লিমেন্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি কোনো নাউন প্রোনাউনের বিশেষণ বোঝালে প্রেজেন্ট পার্টিসিপল হবে। দেখেন সিনারি কিন্তু লুক চার্মিং, চার্মিং মানে একদম কি বলবো যে মনোমুগ্ধকর, সিনারিকে, সিনারিটা কি লাগে, মনোমুগ্ধকর লাগে, এটা এটাকে মডিফাই করতেছে, মানে সিনারি ইজ চার্মিং, ঠিক আছে, সিনারি ইজ চার্মিং, এখানে কোনো কাজ নাই। দেখেন ইট ইজ ইন্টারেস্টিং, এখানে কোনো কাজ নাই, যেটা আনন্দদায়ক, ঠিক আছে। দ্য স্টোরি ওয়াজ থ্রিলিং, থ্রিলিং মানে রোমাঞ্চকর, তাইলে এই স্টোরি এটাকে মডিফাই করতেছে, এটা কেমন, এর উত্তর আসবে এটা কেমন, আর এটা হবে কি। দেখেন সিং ইজ হোয়াট, হোয়াট ইজ সিং, সিং ইজ বিলিভিং, মাই ফেভারিট অ্যাক্টিভিটি, তাহলে হোয়াট ইজ মাই ফেভারিট অ্যাক্টিভিটি, এখানে এর উত্তরে দেখেন আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পাবো, যে হোয়াট ইজ মাই ফেভারিট অ্যাক্টিভিটি, তাহলে হোয়াটটাই হচ্ছে রিডিং বা গার্ডেনিং, ঠিক আছে। এই যে দেখেন হোয়াট ইজ সিং, হোয়াট ইজ সিংস, হোয়াট ইজ সিং, তার মানে সিং ইজ বিলিভিং, এক্ষেত্রে আমরা হোয়াট এর উত্তর পাবো, আর এক্ষেত্রে পাবো হাউ এর, দ্য সিনারি লুক চার্মিং, ঠিক আছে, তাহলে কি হবে, হাউ ডাজ দ্য সিনারি লুক, সিনারিটা দেখতে কেমন, চার্মিং। একইভাবে হাউ ইজ ইট, এটা কেমন, ইটস ইন্টারেস্টিং, দ্য স্টোরি ওয়াজ থ্রিলিং, হাউ ওয়াজ দ্য স্টোরি, দ্য স্টোরি, এখানে হাউ এর উত্তর আসবে। দেখেন দ্য ডিসকাশন ওয়াজ ইনলাইটেনিং, ঠিক আছে, হাউ ওয়াজ দ্য ডিসকাশন, এটা কেমন আলোচনাটা ছিল, ঠিক আছে, তথ্যবহুল বা শিক্ষাদানমূলক বা শিক্ষাদায়ক বা জ্ঞানদায়ক বা তথ্য প্রদানকারক, সেটাকে আমরা বলি ইনলাইটেনিং। আপাতত আমরা 91 পেজ পর্যন্ত পড়বো। এই যে দেখেন ভার্ব প্লাস আইএনজি যদি কম্পাউন্ড নাউনের পূর্বে বোঝালে ভার্ব প্লাস আইএনজি জেরান্ড হবে, এক্ষেত্রে
এই যে দেখেন, আর বাংলায় নাউনের পূর্বে আসবে, এই যে দেখেন এ স্লিপিং রুম, শোবার ঘর, এ রাইটিং টেবিল, লেখার টেবিল। মানে এটা মূলত তখন এইরকম হবে। আরো একটা সহজ উপায় আপনাদেরকে বলে দিই, এরকম হবে, এ রুম ফর স্লিপিং, এখানে ফর আসবে, এ রুম ফর স্লিপিং, এ রুম ফর স্লিপিং, এ টেবিল ফর রাইটিং। অথবা এটা কন্টিনিউয়াস টেন্স হবে না, এমনটা হবে না, দেখেন এ টেবিল ইজ রাইটিং হবে না, ওটা যদি এ টেবিল ইজ রাইটিং করতে পারবেন না, এটা ক্রস, এটা হবে না, মানে এটার কন্টিনিউয়াস টেন্স করা যাবে না, মানে এটাকে এই স্লিপিং কে কমপ্লিমেন্ট হিসেবে এক্ষেত্রে ব্যবহার করা যাবে না, কিন্তু এক্ষেত্রে যাবে। দেখেন এ স্লিপিং রুম, এ রুম ফর স্লিপিং, এটা হবে, কিন্তু এ রুম ইজ স্লিপিং হবে না। কিন্তু যদি স্লিপিং ম্যান হয়, পার্টিসিপল কখন হবে দেখেন, এ স্লিপিং ম্যান, স্লিপিং চাইল্ড অথবা ম্যান, বললাম স্লিপিং চাইল্ড, তাহলে কি হবে, এ চাইল্ড ইজ স্লিপিং, দেখেন এস চাইল্ড ইজ এ চাইল্ড ইজ স্লিপিং। যদি প্রেজেন্ট পার্টিসিপল হয় তাহলে আপনি এটাকে কমপ্লিমেন্ট করতে পারবেন, কমপ্লিমেন্টে কনভার্ট মানে কন্টিনিউয়াস টেন্স করতে পারবেন, এটাকে কন্টিনিউয়াস টেন্স করতে পারবেন। যদি এটা কি হয়, প্রেজেন্ট পার্টিসিপল হয়, কন্টিনিউয়াস টেন্স হবে। আর যদি জেরান্ড হয়, কন্টিনিউয়াস টেন্স হবে না, সেক্ষেত্রে আমাদের এর মাঝখানে মানে নাউনটাকে আগে নিয়ে এসে পরে আমরা ফর বসাতে পারবো। এ স্লিপিং রুম, এ ওয়েটিং রুম, এ রুম ফর ওয়েটিং, এ রুম ফর স্লিপিং, এ রাইটিং টেবিল, ঠিক আছে, মানে এ টেবিল ফর রাইটিং, কিন্তু এটা কন্টিনিউয়াস টেন্স হবে না। এক্ষেত্রে দেখেন আই হেল্প এ ড্রাউনিং ম্যান, মানে কি এ ম্যান ইজ ড্রাউনিং, অথবা হি গেভ এ টেলিং পিএস, মানে কি এটাকে মডিফাই করতেছে, মানে স্পিসিস টেলিং, হয় এটা কমপ্লিমেন্ট হবে অথবা এটার কন্টিনিউয়াস টেন্স হবে, মানে ইজ এর পরে আপনি ব্যবহার করতে পারবেন যে দা স্পিসিস টেলিং, বক্তব্যটা কার্যকর। তারপরে কারো বুঝতে সমস্যা থাকলে আমাকে জানাবেন। আমরা 91 পেজ পর্যন্ত আজকে আলোচনা করলাম, আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা 92 পেজ থেকে পরবর্তী আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। বলার মাঝে, ক্লাস নেওয়ার সময় বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়, এর জন্য ক্ষমা প্রার্থী, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কোনো প্রশ্ন নিয়ে যদি কোনো ধরনের কনফিউশন থাকে, কোনো বুঝতে সমস্যা থাকে, আমাকে কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে সেগুলোর সমাধান দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনারা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।